হ্যাঁ, আসছি। এই কোকেনটা কি সেই আগের মতোই? হ্যাঁ ম্যান, অনেকটাই, কারণ এটা সত্যিই দারুণ। চলো দেখি কেমন কাজ হয়। হ্যাঁ, ওকে, দ্যাটস ওকে। সালে মুম্বাইতে ড্রাগ কার্টেলের থেকে বাজেয়াপ্ত করা ড্রাগের মূল্য ছিল প্রায় 2,20,00,000 টাকা, যেটা 2013 সালে বেড়ে গিয়ে প্রায় 14 কোটি টাকা হয়ে যায়। এটা তো বাজেয়াপ্ত করা সেই ড্রাগ ছিল। কত ড্রাগ বিক্রি করা হয়, কত ড্রাগ কেনা হয়, কত মানুষ ড্রাগ ব্যবহার করে, আর নেশাগ্রস্ত অবস্থায় তারা কিভাবে মনুষ্যত্বকে লজ্জিত করে, এটা তেমনই এক বুক কাঁপিয়ে দেওয়া কাহিনী। নেশা আমাকে এত অন্ধ করে দিয়েছিল যে বাচ্চা আর বড়দের মধ্যে কোনো তফাৎ চোখেই পড়তো না। কি করছি, কেন করছি, কিচ্ছু জানতাম না। শোনো, হ্যাঁ, তুমি তো আলিয়া না? बेखुदे याद देते हैं अंदाज़े ज़बाना, बेखुद ये देते हैं दुनिया में अगर আল্লাহ রহম, আমায় ক্ষমা করে দিও। আমার ভুলটা আমি বুঝতে পারছি, আমায় ক্ষমা করে দিও। আমি শপথ করে বলছি যে এরকম ভুল আমি আর করব না। बनाया है मैं भी कह देना मेरे वारिस, माशाअल्लाह मैं भी कह देना ये मेरा दीवाना। খুব স্ট্রং।
নেশা, এটা যখন আমাদের শিরার মধ্যে দিয়ে যায় তখন সবার আগে এর প্রভাব আমাদের মস্তিষ্ক, আমাদের মনের উপরে পড়ে। আর যখন একবার মন মরে যায় তখন মনুষ্যত্ব মরতে বেশি সময় লাগে না। ভালো খারাপের কোনো পার্থক্য তখন থাকে না, কেউ কিচ্ছু ভাবে না, না সেই ট্রাফিকার যারা ড্রাগ সাপ্লাই করে, না সেই ডিলার যাদের কাছে মানুষের জীবন শুধুমাত্র বিজনেস, আর না সেই ড্রাগ অ্যাডিক্ট যার হাতে মনুষ্যত্ব তিলে তিলে মারা যায়। প্রায় 15টি মেয়ে এরকমই এক ড্রাগ অ্যাডিক্ট শয়তানের শিকার হয়েছিল। নিষ্পাপ মেয়েদের ওর শিকার বানানোর পরেও ও ধরা পড়েনি, নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। আলেয়া, আরে কি রে? শোনো, তুমি তো আলিয়া না? আলেয়া, আলেয়া, এই আলেয়া, আল্লাহ জানে মেয়েটা কোথায় চলে যায়। আলেয়া, আলেয়াকে দেখেছো? আলেয়া, এই আলেয়া, আলেয়া, আলেয়াকে দেখেছেন আপনি? না। আলেয়া, মাসি, আলেয়াকে দেখেছো গো? আলেয়াকে দেখেছেন আপনি? আলেয়া, আলেয়া, কাকি, আলেয়া, আলেয়া, কি হয়েছে? কোথায় ছিলি? কি হয়েছে তোর? এসব কে করেছে? হ্যাঁ, কে করেছে এসব? মেয়েটা তো কিছুই বলছে না। কিন্তু ওর কি হয়েছে? আল্লাহ জানে কি হয়েছে, কিন্তু যাই ঘটে থাকুক খুব খারাপ ঘটেছে। বাবু, কি কি হয়েছে তোর বাবা? দেখ দেখ, না চুপ চুপ, কি কি হয়েছে তোর সঙ্গে? বল বল আমায়। তুই যদি কিছু না বলিস তাহলে আমরা বুঝবো কি করে? হ্যাঁ, কাঁদে না বাবু, বল না। শোনো, হ্যাঁ, তুমি তো আলিয়া না? হ্যাঁ। আমি মুস্তাক, তোমার কাকা সাদিকের বন্ধু। ও বাড়িতে আছে? না, কাজে গেছে এখন। খুব দরকার ছিল ওর সঙ্গে। আচ্ছা, আমি তোমাকে আমার নম্বরটা দিচ্ছি, তুমি তোমার কাকাকে বলো আমাকে একটা ফোন করতে। ঠিক আছে। ফোনটা তো আমি দোকানে ফেলে এসেছি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার নম্বরটা দিয়ে দিচ্ছি। মুস্তাক? এই মুস্তাক আবার কে? বাবু, ও তোকে কোথায় নিয়ে গেছিল? হ্যাঁ, তোমার দোকান কোথায়? একদম চুপ, একটা কথা বললে না গলার নড়িটা কেটে দেবো, বুঝেছিস? হে আল্লাহ, এবার আমি আব্দুল ভাইজানকে কি মুখ দেখাবো? ও তো আমাদের ভরসাতেই ওর মেয়েকে এখানে রেখে গিয়েছিল। কিন্তু কিন্তু বলতে তো হবেই। আরে, ও এখনো ছোট, মাত্র 10 বছর বয়স। তুমি দেখো, ও আস্তে আস্তে সব ভুলে যাবে।
হাফিজা, আমাদের বাচ্চার সঙ্গে খুব বাজে কিছু হয়েছে। আমাদের যা হোক কিছু করে ওই জানোয়ারটাকে শাস্তি দিতেই হবে। আমরা হাতের ওপর হাত রেখে বসে থাকতে পারি না। আজকে এটা আমাদের বাচ্চার সঙ্গে হয়েছে, কালকে হয়তো অন্যজনের সঙ্গে হবে। কবে হলো এটা? আজ দুপুর ওই 2:30 নাগাদ। ও নিজের নাম মুস্তাক বলেছিল, আর এটাও বলেছিল যে ও নাকি আমার বন্ধু। ও আলিয়াকে ফুসলিয়ে নিয়ে যায়। আর মা আলিয়া, তোমার কি মনে আছে ও তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? তুমি কি চেনো ওকে? ও কি তোমাদেরই পাড়ার? দেখুন, আপনাদের এফআইআর লেখার আগে এর মেডিকেল চেক আপ করতে হবে। একে সিভিল হসপিটালে নিয়ে যাও। না সাহেব, আমার কিছু জানা নেই। আমি আলিয়াকে দেখিনি পর্যন্ত। মুস্তাক নামের কাউকে চেনেন আপনি যে এই পাড়ায় থাকে? না সাহেব। আমি মুস্তাক নামে চিনি না কাউকে স্যার। আর স্যার, আমার মনে হচ্ছে না যে এখানকার কোনো মানুষ এইরকম কাজ করতে পারে। বিশ্বাস করুন স্যার, যদি কেউ এরকম খারাপ কাজ করে তাহলে সে তার নিজের নাম কেন বলবে স্যার? আমি আব্দুল দাদাকে বলে দিয়েছি, উনি কাল পৌঁছে যাবেন। হ্যালো সোনা, তোমার নাম আলিয়া তাই তো? আলিয়াকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। খুব খারাপ হয়েছে ওর সাথে। মা বলতে পারবে কোথায় নিয়ে গিয়েছিল? ওই ওই ওইখানে। একদম চুপ, একটা কথা বললে না গলার নড়িটা কেটে দেবো, বুঝেছিস? মা আলিয়া, তুমি কি বলতে পারবে ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, ও ঠিক করে ওই লোকটার মুখ বলতে পারছে না। 10 বছরের বাচ্চা তো স্যার, আর খুব ভয়ও পেয়ে আছে। পুরো এলাকার তল্লাশি নাও, একটা বাড়িও যেন বাকি না থাকে। ইয়েস স্যার। না স্যার, আমি কোনো মুস্তাককে চিনি না। যদি ও আমার বন্ধু হতো বা আমার চেনাশোনা হতো, ওর নাম্বার আমার কাছে থাকতো না। ও আমার ভাইজি আলিয়াকে নাম্বার দেওয়ার জন্য কেন ডাকতো? যাই হোক স্যার, ও এইসব কিছু খুব বুঝে শুনেই করেছে স্যার। আমরা আপনাদের পাড়ার প্রতিটা বাড়ি খুঁজেছি, কোনো সূত্র পাইনি। কিন্তু আলিয়া এত ছোট যে ওর বিবরণ অবধি দিতে পারেনি। ও যদি কোনো সূত্র দিতে পারতো তাহলে আমরা জানতে পারতাম ওই লোকটা কেমন দেখতে। হাতে পেলে না কেটেই ফেলবো শালাকে। বলছি দাদা, আমাকে ক্ষমা করে দাও, ভুলটা আমারই। আমি ছোট্ট একটা বাচ্চার খেয়াল রাখতে পারিনি। না রে সাদিক, এতে তোর কোনো ভুল নেই রে।
প্রীতি, আগে তুমি উমেশ বাবুর মেয়ে না? হ্যাঁ। আমি ভাবছিলাম তাই। আমি হরিশ সিং, তোমার বাবার বন্ধু। উনি কোথায়? বাবা তো এখন কাজে গেছে। তুমি ওনাকে আমার নম্বরটা দিয়ে দেবে? অনেক দিন হলো কোনো কথা হয়নি। ঠিক আছে। ফোনটা বোধহয় আমি দোকানে ফেলে এসেছি। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় নম্বরটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ বলো আশা, কি হয়েছে? আরে প্রীতি এখনো ক্লাস থেকে বাড়ি এলো না। আরে ক্লাস হয়তো দেরি করে শেষ হবে, এসে যাবে। তুমিও না ছোট ছোট ব্যাপারে খুব চিন্তা করো। চলো পরে কথা হবে। হ্যালো, আমি কি উমেশ পাহাড়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি, আপনি কে? আমি রমেশ চৌহান বলছি, সাইনগর বাস স্ট্যান্ড থেকে। এখানে একটা বাচ্চা আমি পেয়েছি, সে তার নাম প্রীতি বলছে। ও বলছে যে আপনি ওর বাবা। ও খুব কান্নাকাটি করছে। ওকে দেখে আমার এমন মনে হচ্ছে যে ওর সাথে কিছু হয়েছে। কি? কেঁদো না, কেঁদো না, বাবা তাড়াতাড়ি আসবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, বাবা এক্ষুনি আসবে। প্রীতি, কি হয়েছে শোনা? কি হয়েছে? কেঁদো না, আমি এসে গেছি না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমায় বলো। বলো কি হয়েছে? কি হয়েছে বলো। কি হয়েছে বলো। আগে আমার নাম রমেশ। আমি এখান থেকে যাচ্ছিলাম, তখন আমি ওকে কাঁদতে দেখি। আরে হ্যাঁ বাবা, ঠিক আছে। আরে ঠিক আছে, হবে। আরে সময় মতন মাল ডেলিভারি হয়ে যাবে। আমি পরে করছি ফোন। কি হয়েছে বাবা? কেন কাঁদছো? মা আমার, কাঁদছো কেন বলো? তোমার কি হয়েছে আমাকে বলো। মা আমাকে বলো, কি করা হয়েছে তোমার সঙ্গে? আর ওই হরিশ তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? তুমি উমেশ বাবুর মেয়ে না? হ্যাঁ। তুমি ওনাকে আমার নম্বরটা দিয়ে দেবে? অনেক দিন হলো কোনো কথা হয়নি। ঠিক আছে। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় নম্বরটা দিয়ে দিচ্ছি। আঙ্কেল, আপনার শপ কোথায়? এটা এটা কি আঙ্কেল? একটা আওয়াজ করলে না, গলাটা এখানে কেটে দেবো, বুঝেছিস? আমি যেমনটা বলছি তেমনটা কর। চল, ব্যাগটা রাখ, রাখ, রাখ ব্যাগটা। একদম চুপ। বাচ্চাটার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, আর সেটা খুবই খারাপভাবে।
ওর নিজের নাম হরিশ বলেছিল। আমি হরিশ সিং, তোমার বাবার বন্ধু। আর ও বলেছিল ওর নাম্বার যেন বাবাকে দিয়ে দিই, কিন্তু আমি জানতাম না ও আমাকে কিন্তু স্যার, হরিশ নামে আমার কোনো বন্ধুই নেই, আর এরকম নামের কারোর সাথে আমার পরিচয়ও নেই। আর যদি ওর আমার নম্বরেরই দরকার ছিল তো প্রীতির কাছে তাকে চাইতে পারতো। তার জন্য প্রীতিকে সাথে করে নিয়ে যাবার কি দরকার ছিল? আচ্ছা মা, তুমি আমাদের স্কেচ আর্টিস্টকে ওই লোকটার বিবরণ দিতে পারবে? মানে ও কেমন দেখতে ছিল, কতটা লম্বা ছিল, ও চুল কিরকম ছিল? ওই লোকটার একটা চোখ ছিল আর অন্য চোখটা সাদা ছিল। প্রীতি, তুমি উমেশ বাবুর মেয়ে না? হ্যাঁ, ও এই আঙ্কেলের হাইটে ছিল। একটা আওয়াজ করলে না গলাটাই খানিক কেটে দেবো, বুঝেছিস? ওর দাঁত খুব নোংরা ছিল। আমি যেমনটা বলছি তেমনটা কর। দেখো তো এইরকম দেখতে ছিল কি? মিডিয়াতে হইচই পড়ে যায়, আগুনের মতো সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে, পুলিশের ঘুম ছুটে যায়। গত কয়েক মাসে বাচ্চাদের সাথে ঘটা আরও কিছু মলেস্টেশনের ঘটনা সামনে আসে, যেগুলো তখনও কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, এই কেসটা এলসি মোড়ে হয়েছিল জানুয়ারিতে। আর এগুলো হলো আশেপাশের কেসের ফাইল। এরকম আরো কেস আছে? স্যার, আশেপাশের এলাকা থেকে এরকম 6টা কেস দায়ের করা হয়েছে। এগুলো তো সব সেই কেস যেগুলো অভিযোগ করা হয়েছিল। লোকটা তো এখনো ধরাই পড়েনি। আই এম শিওর এরকম আরো অনেক কেস আছে যেগুলোর এখনো পর্যন্ত রিপোর্ট হয়নি। সমাজের কাছে লজ্জাজনক বলে অনেক মা বাবাই এসব কেসে রিপোর্ট লেখাতে পিছিয়ে যান। স্যার, দুটো কেসে আমরা ক্লিয়ার স্টেটমেন্ট পেয়েছি। একটা হলো এই 13 বছরের মেয়ে প্রীতি, আর এই এলসি মোড়ে থাকা 10 বছরের একটি মেয়ে আলিয়া। এই দুটো কেসেই লোকটা একই ধরনের পদ্ধতি ব্যবহার করেছে। আমি মুস্তাক, তোমার কাকা সাদিকের বন্ধু। আমি হরিশ সিং, তোমার বাবার বন্ধু। স্যার, ওদেরকেও বলেছিল ওদের ফ্যামিলিকে খুব ভালোভাবেই চেনেও, আর নাম্বার দেওয়ার বাহানায় ওদেরকে নিয়ে যায়। কিন্তু দুটো কেসেই ও মেয়েদেরকে নাম ধরে রেখেছিল, আলিয়া আর প্রীতি। তুমি তো আলিয়া না? প্রীতি, আগে আলিয়ার কেসে তো লোকাল পুলিশ পুরো এলাকায় তল্লাশি করেছিল। আর প্রীতির কেসে লোকাল পুলিশ সবকটা বিল্ডিং এ সার্চ করেছিল, আর সেখানকার সব লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছিল। স্যার, আমার তো মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, যে ঘুরে ফিরে বাচ্চা মেয়েদেরকে টার্গেট করছে। এরকম ঘৃণ্য অপরাধী ব্যক্তি সমাজে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো ভাবেই হোক তাকে ধরতেই হবে। শেষবার এরকম লজ্জাজনক ঘটনা কুড়লাতে হয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব এই কেস ক্র্যাক করো, যত ফোর্স লাগে লাগাও, সব মানুষজনের সঙ্গে কথা বলো, যেভাবেই হোক এই লক্ষ্যে চাই। সো ওর একটা চোখ ছিল, শুধু ডান চোখ দিয়ে দেখতো। আচ্ছা শোনো, তুমি ওকে দেখেছিলে অন্য যে কোনো জায়গায়, বাড়ির আশেপাশে বা স্কুল থেকে আসার সময় কখনো? না স্যার, ওই লোকটাকে আগে আমি কখনো দেখিনি। আচ্ছা, এই সেই লোকটা তো। শোনো, তুমি তো আলিয়া না? সমস্ত পুলিশ স্টেশনে চেক করো, পাশের সমস্ত পুলিশ স্টেশনের হিস্ট্রি শিটারদের ডিটেলসটা চাই। ওকে স্যার। স্যার, আমাদের আলাদা আলাদা জায়গায় আমাদের টিমস পাঠানো উচিত, বিশেষ করে শুনশান এলাকায়, কারণ দুটো কেসেই একই প্যাটার্ন। অপরাধী শুনশান জায়গায় বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যাচ্ছে। স্যার, আমাদের পাবলিক প্লেসেও যথেষ্ট কড়া নজর রাখতে হবে। সাধারণত এসব কেসে অপরাধী হয় ড্রাগ অ্যাডিক্ট হয়, নয়তো মদ্যপ হয়ে থাকে। রাইট। ও এর মধ্যে অন্য কাউকে টার্গেট করার আগেই আমাদের ওকে ধরতেই হবে।
স্যার এইরকম কাজ তো কোনো খেপাটে পাগল টাইপের লোকই করতে পারে। মনে হয় না লোকটা নেশা ফেশা করে। 78 জন ড্রাগ অ্যাডিক্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্যার আপনি সোজা ড্রাগ সাপ্লাইয়ের চেনে খোঁজ নিন, আমি এদিকটাতে সব দেখে নিচ্ছি। এই লোকটাকে আমার চাই। ছোট বাচ্চাদের সঙ্গে বাজে কাজ করেছে ও। একটা চোখ নেই এর, ভালো করে দেখ। কোথাও দেখেছিস? না স্যার, আমি তো একে কোনোদিন দেখিনি। স্যার আমিও তোকে কখনো ড্রাগ বেচিনি। স্যার এখানে ড্রাগসের অনেক বড় নেটওয়ার্ক আছে। যদিও নেশা করতে তো আমরা ঠিকই ওকে চিনতে পারতাম। কার থেকে ড্রাগ নিতে পারে আমরা কি করে জানবো স্যার? অনেক ফরেন গ্যাংও এর সঙ্গে যুক্ত আছে। এরকম গ্যাং কোথায় পাওয়া যাবে? এখনো তো এলো না। জানি না স্যার, কিন্তু প্রতি সন্ধেবেলায় ও এখানে আসে। মিনিট 10 নিজের ধান্দা করে, তারপর এদিক ওদিক দিয়ে পালিয়ে যায়। কোনো ফোনও রাখে না কাছে। ওইটুকু সময়ই থাকে। 10 মিনিটের মধ্যে যারা সব আসে তারাই পায়, আর না হলে পায় না। কি বিক্রি করে? সব কিছুই বিক্রি করে স্যার। চরস, গাঁজা, আফিম, কোকেন, ট্যাবলেট। সাধারণ ড্রেসে একটা কনস্টেবলকে এখানে দাঁড় করাও। আজকে যখন আসেনি ও কালকে আসবেই। স্যার মনে হয় ওই ফরেনার ড্রাগ ডিলার টের পেয়ে গেছে যে আমরা ওকে খুঁজছি। আমি তো এটা ভয় পাচ্ছি যে ওই এক চোখ কানা আসামি এটা জেনে যায়নি তো যে আমরা ওকে খোঁজ করছি। বাবা একটু ভাত নিবি? না কাকা, দেখ মা, যা হয়েছে সেটা বদলাতে পারবো না, কিন্তু এতে তোর কোনো দোষ নেই। যাই হোক আমাদের হার মানলে চলবে না। আমি আর তোর বাবা আছি তো তোর সাথে। তুই এটাকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যা আর পড়াশোনায় মন দে। তুই আমার ভালো মেয়ে না? পুলিশের অনেক চেষ্টার পরেও সেই এক চোখওয়ালা হিংস্র জন্তুটা প্রকাশ্যে ঘুরছিল। তার সম্পর্কে কিচ্ছু জানা যাচ্ছিল না, না তার নাম, না তার অন্য কোনো পরিচয়। সেই ঘটনার পর এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তাহলে কি সেই জন্তুটা পুলিশের জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল? স্যার আমার মনে হয় ও নিশ্চয়ই অ্যালার্ট হয়ে গেছে, নয়তো নিজের জায়গা বদলে ফেলেছে। ওই ফরেনার ড্রাগ সাপ্লায়ারকেও দ্বিতীয়বার ওখানে দেখা যায়নি। হয়তো ওরা ঠিকানাটাই বদলে ফেলেছে। তাহলে এখন আমরা অন্য শহরে টার্গেট করা শুরু করে দিই। যোগুর ফোন। হ্যাঁ যোগ্য, বল। স্যার খবর পেয়ে গেছি স্যার। সবাই ওকে কানা বলা ডাকে, কারণ ওর একটা চোখ কানা আছে। আসল নাম কি? ওর নাম হলো আশফাক স্যার। একটা ড্রাগ ডিলারের কাছ থেকে ওর ঠিকুজি পেয়েছি স্যার। লোকটা ছোটখাটো চুরিফুরি করে, মোবাইল, চেন আর এইসব বেচে ড্রাগের জন্য পয়সা জোগাড় করে স্যার। খুব স্ট্রং। ড্রাগ ডিলারের নাম? স্যার আমাদেরই নেটওয়ার্ক, পরে কাজে আসবে, ওখানে হাত দেবেন না। ঠিক আছে। আশফাক শামীম, পুরো নাম পেয়ে গেছি ওর। যদি ছোটখাটো চুরি করে তাহলে কাছাকাছি পুলিশ স্টেশনে ওর রেকর্ড থাকবেই। ফাইন্ড আউট। এ কি সেই যাকে আমরা খুঁজছি? কোনো ঠিকানা তোর আছেই, ভালো করে খোঁজো, বাইরে বের করো শালাকে। কেউ তো থাকবেই, কোনো বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত কেউ, খুঁজে বের করো। স্যার
হ্যাঁ স্যার, এর মা আর ভাই মহসিন বস্তির 32 নম্বর বাড়িতে থাকে। হ্যাঁ, এখন ওরা বাড়িতেই আছে। মমতাজ শামীম বলুন। আশফাক শামীম আপনার ছেলে না? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আশফাক শামীম আপনার ছেলে না? হ্যাঁ। আল্লাহ, আবার কি করলো? সব সময় আশফাকের খারাপ কাজের জন্য পুলিশ আমাদেরই ধরে আনে। আমার আর ভালো লাগে না। স্যার, আশফাকের সাথে তো আমাদের দেখাও হয় না। আমরা তো এটাও জানি না ও কোথায় রয়েছে, কি করছে। অনেকদিন আগেই আমরা ওর সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি স্যার। সাহেব, একটা মায়ের কতটা কষ্ট হয় যখন তার ছেলে তার কাছে থাকে না। কিন্তু আমি এমনই একজন মা যে নিজের ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করেছে। ও এরই যোগ্য সাহেব। খুব খারাপ মানুষ ও, না নিজে শান্তিতে বাঁচে না আমাদের বাঁচতে দেয়। এই মমতাজ সাজিদ, আমাদের যে কোনো মূল্যে আশফাককে চাই। যদি আমরা ওকে খুঁজে না পাই তাহলে তোমার কষ্ট আরও বেড়ে যাবে। এখনই বা আমরা আর কি সুখে বেঁচে আছি। হ্যাঁ স্যার, খুব কষ্টে শিষ্টে আমাদের দিন কাটে। আর তার উপর আশফাকের কারণে আমরা আরও অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রত্যেকবার চুরি ও করবে আর পুলিশ আমাদেরকে ধরে নিয়ে এসে জেলে আটকে রাখবে। আর পারছি না স্যার। ও তো কখনোই আমাদের দিকে ফিরেও চায় না যে আমরা বেঁচে আছি না মরে গেছি। হ্যাঁ, শুধু যখন ওর কাছে টাকা শেষ হয়ে যায় তখনই মায়ের কথা মনে পড়ে। সাহেব, নেশায় চুর থাকে ও। স্যার, আমি নিজে আমার ভাইকে 2 বার ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু পুলিশ ওকে বারবার ছেড়ে দেয়। আর তারপর শুধু আমাদের নিয়ে টানা হেঁচড়া করে। ও ছোট বাচ্চাদের সঙ্গে নোংরা কাজ করেছে। আমাদের যে কোনো মূল্যে আশফাককে চাই। যদি ওকে না পাওয়া যায় তাহলে অন্য বাচ্চাদের সঙ্গে একই কাজ করবে। জানি না কোন পাপের শাস্তি আমায় দিচ্ছে আল্লাহ, যে এমন একটা ছেলে দিয়েছে। জীবনটা যেমনই হোক, তাকে ভালো করে গড়ে তোল, কাজ কর। কিন্তু না, শুধু খারাপ কাজের দিকেই ওর মন ছিল। তো কি করব সাহেব? একদিন মারতে মারতে বাড়ি থেকে বার করে দিলাম। আপনি বলুন সাহেব, কি করতাম আমি? সবাই আমাকেই কথা শোনায়। আমি কি মানুষ করেছি, কিন্তু আমি কি করব সাহেব? আমি শুধু আমার ছেলেকে বোঝাতে পারি। মেরে ধরে আমি ওকে ঠিক পথে ফেরবার চেষ্টা করতে পারি, কিন্তু ও যদি তাতেও না বোঝে তো আমার কি দোষ সাহেব? আমি কি করব? কি করে বোঝাবো ওকে যে লোকজন ওর জন্য আমাকে গালাগালি দেয় তো আমার কেমন লাগে? ওর সব খারাপ কাজের জন্য সবাই আমাকেই দায়ী করে, আমাকেই দায়ী করে। পুলিশ আশফাক শামীমের পরিবার পর্যন্ত তো পৌঁছে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের হাতে কোনো প্রমাণ আসেনি। ও কোথায় ছিল কেউ কিচ্ছু জানতো না। আর তারপর একদিন একটা খবর পাওয়া গেল। আরে ভাই, মাঝখানে আমাকে ফাঁসাস না। আরে দেখ ভাই, টেনশন করিস না, আমি আছি তো। গ্যারান্টি দিচ্ছিস? একদম 100% গ্যারান্টি। চল বল। 3টের সময় আমাদের ঠেকে। ওখানে কোথায়? হ্যাঁ যোগ্য, বল। স্যার, ওকে পেয়ে যাবেন। কোথায় ও? বলছি স্যার, কিন্তু
আমার ছেলেদের কারোর গায়ে হাত দেবেন না। বল তো আগে। আমি গ্যারান্টি দিয়েছি কিন্তু স্যার। যজ্ঞ, কোথায় পাবো ওকে? কোথায় গেল তোর নেটওয়ার্ক? স্যার আসবে, ও পাক্কা বলেছে ও আসবে স্যার, কিন্তু আপনি ওকে প্লিজ ধরবেন না স্যার। আমি ওকে কথা দিয়েছি স্যার। বড় সাহেবকে বলুন না একটু। হ্যাঁ, আগে আসতে তো দে। আরে আসবে স্যার, আসবে। শামিম নতুন ফোন নিয়েছে স্যার, টপ স্মার্টফোন, একদম পাক্কা ইনফরমেশন আছে স্যার। স্যার ও আমার ছেলে আছে স্যার। স্যার ওই যে ও। স্যার, এটা ওর পকেট থেকে পাওয়া গেছে। চুরি করে বিক্রি করতে যাচ্ছিল ড্রাগসের জন্য। ছটফট করতে দাও ওকে, যত ছটফট করবে তত তাড়াতাড়ি মুখ খুলবে। যত টাইম নিতে চাস তুই নিতে পারিস, আমি তোর জন্য অপেক্ষা করব। ওই মেয়েগুলোর সঙ্গে নোংরা কাজ আমি করেছি স্যার। মেয়ে নয়, বাচ্চারা। 11টা কেস আমাদের কাছে রেজিস্টার আছে, আর তুই এখন অবধি ধরা পড়িসনি। চল মুখ খোল। অনেকগুলো মেয়ে ছিল স্যার, আমার তো মনেও নেই। এসব তুই কবে থেকে করছিস? অনেক দিন। কেন? মাথা খারাপ হয়ে গিয়েছিল স্যার, আমি ঠিক ভুলের তফাৎ করতে পারছিলাম না। আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম স্যার। আরে ভাই, আজ তো বেশ ভালো কামিয়ে নিয়ে এসছিস। আজ কিছু হয়ে যাক। চালা আজকে একটা টান মেরেই দেখ, এর মজা কিন্তু আলাদা। চল তাহলে একবার চেষ্টা করেই দেখি এতে কতটা মজা আছে। এভাবেই নেশাটা ধরে গেল স্যার। আর একবার নেশাটা ধরে যাওয়ার পর বারবার বারবার শরীরে ওই নেশার দরকার হতে লাগলো। এই কোকেনটা কি সেই আগের মতোই? হ্যাঁ ম্যান, অনেকটাই অনেকটাই। তোর বাড়ির লোক তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ড্রাগসের টাকা কোথা থেকে পেতিস তুই? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তোর বাড়ির লোক তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ড্রাগসের টাকা কোথা থেকে পেতিস তুই? মোবাইল ফোন চুরি করতাম স্যার, বেশিটাই লোকাল ট্রেনে। ওই কলেজের ছেলেগুলো সকাল সকাল যায় ট্রেনে করে, ওদের কাছে দামি মোবাইল থাকে। কবে থেকে এসব শুরু করেছিলি? নেশায় ডুবে গিয়েছিলাম স্যার, সব ভুলে গিয়েছিলাম। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল স্যার। নেশা আমাকে এত অন্ধ করে দিয়েছিল যে বাচ্চা আর বড়দের মধ্যে কোনো তফাৎ চোখেই পড়তো না। কি করছি, কেন করছি, কিচ্ছু জানতাম না। যেমনটা বলছি ঠিক সেটাই কর, বুঝলি? প্রথমবার যখন এটা হয় স্যার, আমার খুব খারাপ লেগেছিল স্যার। আমার নিজেকে খুব ঘেন্না হতো স্যার। আমি খুব বড় ভুল করে ফেলেছি স্যার। ভুল? জানোয়ার, তুই কতগুলো বাচ্চা মেয়ের জীবন নষ্ট করেছিস তুই জানিস? আমি জানি স্যার। আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছি স্যার। বেখুদে ইয়াদেতে আল্লাহ রহিম, আমায় ক্ষমা করে দিও। আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি শপথ করে বলছি যে এরকম ভুল আমি আর করবো না, আল্লাহর কসম স্যার। আমি বহুবার চেষ্টা করেছি, স্যার যে এই সব ছেড়ে দেব। আমি আল্লাহর কাছে দুয়া চেয়েছিলাম স্যার, যে যেন ধরা না পড়ি, আর কখনো ধরাও পড়িনি স্যার। আমি প্রত্যেকবার কসম খেতাম যে আর করবো না, কিন্তু বারবার করেছি স্যার। যখন নেশা চড়ে যেত না, আমি সবকিছু ভুলে যেতাম স্যার। আমি জানোয়ার হয়ে যেতাম। আমি অনেক চেষ্টা করেছি স্যার, অনেকবার, কিন্তু আমি পারিনি। আমি খুব বড় ভুল করেছি স্যার, খুব বড় পাপ হয়ে গেছে স্যার। এই বাচ্চাগুলোর নাম কি করে জানতে পারতিস তুই? আমি ওদের উপর নজর রাখতাম স্যার, আর আস্তে আস্তে সব জেনে নিতাম, আর ওদের এমন পরিচয় দিতাম যাতে ওরা আমাকে বিশ্বাস করে স্যার। আমি মুস্তাক, তোমার কাকা সাদিকের বন্ধু। আমি হরিশ সিং, তোমার বাবার বন্ধু। কখনো পিন্টু, কখনো সিং, আর কখনো অন্য কিছু। আমি খুব বড় পাপ করেছি স্যার, আমি খুব বড় পাপ করে ফেলেছি স্যার। ও স্টেটমেন্ট নিয়ে নাও, কালকে কোর্টে চালান করব। একবার, ব্যাস একবার আমার সামনে পুলিশ ওকে আনুক, ওখানেই ওকে পুঁতে ফেলবো। না, তুমি এরকম কিছু করবে না। আল্লাহ ওর এই অপকর্মের শাস্তি ওকে নিশ্চয়ই দেবে।
আশওয়াক শামীমের বিরুদ্ধে আলাদা আলাদা পুলিশ স্টেশনে অনেকগুলো কেস রেজিস্টার ছিল। শামীমের বয়ান অনুযায়ী এরকম আরো অনেক মেয়ে ছিল যারা ওর পাশবিকতার শিকার হয়েছে, কিন্তু তাদের কেস কখনো রেজিস্টার করা হয়নি। প্রত্যেক পুলিশ স্টেশন যেখানে যেখানে শামীমের কেস রেজিস্টার করা হয়েছিল তারা একে একে শামীমকে কাস্টাডিতে নিচ্ছিল। এই কেসের চার্জশিট এখনো তৈরি হয়নি। সেই বিদেশি যার কাছ থেকে শামীম সবসময় ড্রাগ কিনত এখনো পর্যন্ত সে ধরা পড়ে। পুলিশের সন্দেহ যে শামীমের কেসে পুলিশের তৎপরতা দেখে সে অ্যালার্ট হয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। ড্রাগ ট্রাফিকার, ড্রাগ ডিলার আর ড্রাগ সাপ্লায়ার, এই পুরো ড্রাগ মাফিয়া মানুষ আর মনুষ্যত্বের বিরুদ্ধে কাজ করে। এরা মানুষকে নিজেদের গোলাম বানিয়ে তাদের জীবন তাদের জন্যই বোঝা বানিয়ে দেয়। পুলিশ আর প্রশাসনের অনেক ধরনের চেষ্টার পরেও এই ড্রাগ মাফিয়ারা বারবার সাপের মতো তাদের ফনা তুলতে থাকে, কারণ মানুষ নেশায় অভ্যস্ত হয়ে পড়ে আর এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা সবসময় এটাই খেয়াল রাখে যে তাদের মানুষকে নেশার গোলাম বানাতে হবে, যাতে তাদের জীবন কেনা আর মৃত্যু বিক্রির ব্যবসা কখনো বন্ধ না হয়। একবার ড্রাগের স্বাদ নেওয়া মৃত্যুর স্বাদ নেওয়ার সমান, কিন্তু তা সত্ত্বেও মানুষের স্বাদ নেয় আর চিরকালের জন্য ড্রাগ মাফিয়াদের কবলে পড়ে যায়। মৃত্যুর এই ব্যবসাকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলার একটাই উপায় আছে, আর সেটাও খুব মুশকিল নয়। জাস্ট সে নো টু ড্রাগস। কোনো রকম ড্রাগের সঙ্গে বন্ধুত্ব করবেন না, না শখ করে, না মজা করে, না এক্সপেরিমেন্ট করার জন্যে। এটা এমন একটা বন্ধুত্ব যেটা সবসময় ক্ষতিই করে। আমাদের শরীর, আমাদের মস্তিষ্কের তো জীবনের নেশা হওয়া উচিত। এটা এমন একটা নেশা যেটা আমাদের আগত ভবিষ্যৎকে স্বাগত জানায়, আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। এই ড্রাগের নেশা আপনাকে দুঃখ ভোলাতে বা জীবনের সাথে লড়াই করার জন্য শক্তি যোগায় না, বরং আপনাকে কাপুরুষ বানিয়ে দেয়। এটা জীবনকে কোনো আনন্দ দেয় না, বরং এমন একটা শাস্তি দেয় যা মানুষকে তিল তিল করে মেরে ফেলে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন নিজেকে নিজে শেষ করে দেওয়ার থেকে ভালো ড্রাগের এই সর্বনাশা ব্যবসাটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়া। সে নো টু ড্রাগস অ্যান্ড ইয়েস টু লাইফ। জয় হিন্দ।